গরু পাচার শুনেছেন, এবার মানুষ পাচার। আমি সঞ্জিত দাকে পাচার করে দিই। এই গিলি 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 78 মিটার মাটির নিচে গুহার ভেতর দিয়ে ঘুরে এলাম, দারুণ একটা অভিজ্ঞতা হলো। অবশ্যই আসতে হবে, এটা কোনো রকমে মিস করা যাবে না। আজ 23শে আগস্ট, কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এই মেঘালয় শিলংয়ে নীল আকাশ, কি সুন্দর লাগছে। ওয়েদার কি পাল্টে যাচ্ছে। এই যে আই লাভ শিলং যে সাইনেজ করা আছে, সেখান থেকে হেঁটে মিনিট 10 দূরে হচ্ছে ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেকে ঢোকার দুটো গেট আছে। আই লাভ শিলং থেকে 10 মিনিট হেঁটে যে গেটটা, সেখানে কিন্তু পার্কিং পাওয়াটা একটু অসুবিধে। তার উল্টো দিকে একটা গেট আছে, সেখানে পার্কিং পাওয়া যায়। আমরা এখানের এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। এখানে এন্ট্রি ফি বড়দের 20 টাকা, আর ক্যামেরার চার্জ হচ্ছে, ছোট ক্যামেরা সেটা হচ্ছে 50 টাকা করে। একটা কথা বলে দিই, এই লেক কিন্তু সম্পূর্ণভাবে প্লাস্টিক ফ্রি জোন, মানে এখানে প্লাস্টিকের জলের বোতলও আপনি সাথে নিয়ে আসতে পারবেন না। একটা শান্ত সুন্দর লেক, আর এই লেককে ঘিরে সুসজ্জিত বাগান। উইলিয়াম ওয়ার্ডসের নাম অনুসারে এই লেকের নাম ওয়ার্ডস লেক। এই পুরো লেককে ঘিরে বাঁধানো রাস্তা রয়েছে, ভারী সুন্দর লেকটা। আর এখন বর্ষাকাল, সবুজে সবুজ। তবে এই লেক সব থেকে সুন্দর নভেম্বর মাসে, যখন এখানে চেরি ব্লসম গাছ ফুলে ফুলে, গোলাপি ফুলে পুরো ভর্তি হয়ে থাকে। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। এই হচ্ছে ওয়ার্ডস লেকের বোট হাউস, কিন্তু এখনও সকালে খোলেনি, এখন 9টা বাজছে, এখনও কিন্তু এটা খোলেনি। ভেতরে বসার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। এই যে বোটিং, এই বোটিং কিন্তু সকাল 9টা থেকে চালু হয়। বোটিংয়ের ভাড়া হচ্ছে 250 টাকা করে পার বোট। একটা বোটে ম্যাক্সিমাম 4 জন যেতে পারেন, আধ ঘন্টা সময়। বিকেল 5টা পর্যন্ত এই বোটিং চালু থাকে। আর একটা এখানে শিকারা আছে, সেটা 550 টাকা, সেটাতেও কিন্তু 4 জন, সময় সেই আধ ঘন্টায়। এই যে গাছটা, এই গাছটা হচ্ছে চেরি ব্লসম গাছ। এই যে পুরো লেক, এই লেকের ধারে ধারে যে রাস্তা রয়েছে, সেই রাস্তার পাশে পাশে এরকম প্রচুর চেরি ব্লসম গাছ লাগানো রয়েছে। এবং এই যে চেরি ব্লসম গাছগুলো, সেইগুলো নভেম্বর মাসে ফুলে ফুলে ভর্তি হয়ে যায়, গোলাপি রঙের ফুল পুরো গাছ জুড়ে। আমেরিকায় যেরকম চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়, ভারতবর্ষের এই শিলংয়ের এই ওয়ার্ডস লেকে প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি হয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল। রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে অনেকদিন ছিলেন, এবং এই লেকে তিনি মাঝে মাঝেই আসতেন। এই শিলং এবং এই ওয়ার্ডস লেক দেখে উনি এতটাই মুগ্ধ হয়েছিলেন, এই শিলংয়ের এবং এই ওয়ার্ডস লেকের পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ শেষের কবিতা। সকাল 10টা বাজে, আমরা শিলংকে বাই বাই করে এগিয়ে চললাম চেরাপুঞ্জির দিকে। রাস্তায় কিন্তু জ্যাম, যত সকালে বেরোতে পারবেন তত জ্যাম কম থাকবে, যত বেলা বাড়ে এখানে রাস্তায় জ্যামও কিন্তু ততই বাড়ে, এবং সেটা এখন আমরা প্রত্যক্ষ করছি। এই যে আমরা এখন চেরাপুঞ্জি যাচ্ছি, তো চেরাপুঞ্জি যাওয়ার সব থেকে ভালো সময় বর্ষাকাল, এবং সেই কারণে আমরা বর্ষাকালে এসেছি। যদিও আজকে 23শে আগস্ট, শিলংয়ের আকাশ কিন্তু নীল। শিলং ভিউ পয়েন্টের পার্কিং লটে গাড়ি আমাদের নামিয়ে দিল। এরপরে গাড়ি কিন্তু যাবে না, আরও 2 কিলোমিটার দূরে হচ্ছে শিলং পিক ভিউ পয়েন্ট। তার জন্য এখান থেকে অল্টো গাড়ি নিতে হবে এবং টিকিট করতে হবে। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার, আমাদের গাড়িটা ওখানে পার্ক করা আছে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আমাদের ম্যানেজার পারিয়াদ্দা গেছে টিকিট করতে। যে অল্টো গাড়ি করে যাবেন, সেই অল্টো গাড়ির ভাড়া হচ্ছে 200 টাকা,
আর পার হেড এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই যে জায়গাটা, এটা কিন্তু এয়ারফোর্সের জায়গা, ডিফেন্স এরিয়া। ডিফেন্স এরিয়ার ভেতর দিয়ে যখন এই অল্টো গাড়ি যাবে তখন কিন্তু আশেপাশে ছবি নেবেন না। শিলং পিক পয়েন্টে পৌঁছে তখন ছবি নিতে পারবেন। এইখান থেকে এই যে ভিউ পয়েন্টের গেটে ঢুকলাম, এখান থেকে ছবি নিতে পারেন। পাইন গাছে ঘেরা জঙ্গল, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে সামনে শিলং পিক, দুপাশে দুটো এই ইয়েটা বেশ সুন্দর। এখানে দুটো ওয়াচ টাওয়ার করা আছে। এই ওয়াচ টাওয়ার থেকে সামনে শিলং শহরটা দেখা যাবে। আই লাভ শিলং সাইনেজ, সেটা তো অনেক দেখেছেন, কিন্তু এটা এয়ারফোর্সের বানানো, তাই দুপাশে দুটো ফাইটার প্লেন। আর সামনে পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছে, ঝকঝক করছে। কি যে সুন্দর। আজকে 23শে আগস্ট শিলং শহরটাকে শিলং ভিউ পয়েন্ট থেকে সত্যিই ঝকঝকে দেখা যাচ্ছে। এরকম সাধারণত দেখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু মেঘে ঢাকা থাকে। আজকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। দুটো ওয়াচ টাওয়ার করা আছে এখানে, এই পাশে একটা ওয়াচ টাওয়ার, এই পাশে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে শিলং শহরের ভিউটা আরও ভালোভাবে পাবেন। চলুন আমরা ওয়াচ টাওয়ারে যাই। এখানে বেশ কিছু হস্তশিল্পের দোকান, খাবার দোকান এসব আছে। আপনারা যে গাড়িতে আসবেন সেই গাড়িতেই ফিরতে হবে তা কিন্তু না, টিকিটটা সাথে রাখবেন। যে গাড়িতে এসেছেন ফেরার সময় অন্য যে কোনো গাড়িতে ফিরতে পারেন। দেখুন, ঝকঝকে দিনে শিলং ভিউ পয়েন্ট থেকে শিলং শহরটাকে পুরো ছবির মতো লাগে। জল ছবি তো বলা যাবে না, মেঘ, পাহাড় আর শিলং শহরের এক অপূর্ব কোলাজ। গাড়ি থেকে নামলামও না, গাড়ি থেকে বোধহয় ঠেলে আমাদের নামিয়ে দেওয়া হলো আর কি। সঙ্গে সঙ্গে পরের লোকেরা এই গাড়ি করে আবার যাবে শিলং পিক। বর্ষায় মেঘালয় এসেছিলাম বৃষ্টি দেখবো বলে, বৃষ্টিটাকে মিস করলাম নাকি এটাতে বেশি আনন্দ হলো? বৃষ্টি তো আমরা দেখবই অবশ্যই, কিন্তু শিলংয়ে এসে শিলংয়ের চারপাশটা এই যে শিলং পিক থেকে দেখলাম, এ সত্যি অপূর্ব, অতুলনীয়। মানে পুরো 360 ডিগ্রি বার্ডস আই ভিউ টাইপের যেটাকে বলে, অসম্ভব লাগলো দেখে। তা এটাও কিন্তু দরকার ছিল। মানে এটা নাকের বদলে যে নুরুন হলো, নুরুনটাও কিন্তু সুন্দরই হয়েছে একদম। হ্যাঁ, আমরা ভেবেছিলাম বৃষ্টি দেখবো, দেখলাম নীল আকাশ, কিন্তু ঝকঝকে সুন্দর শিলং শহরটা। এরকমই পাহাড়ের ওয়েদার এরকমই, হয়তো বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি তো আমরা পাবোই, এবং সেটা ভয়ানকভাবে পাবো বলে মন বলছে। উঁচু উঁচু পাইন দিয়েছে লাইন, আর আজকে অভাব নেই সানশাইন। সারি সারি পাইনের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি এয়ারফোর্স মিউজিয়াম। এখানেও কিন্তু আই কার্ড লাগবে, আই কার্ডটার সাথে নিয়ে যাবেন, এন্ট্রি ফি আছে। এই এয়ারফোর্স মিউজিয়াম, এখানে এয়ারফোর্সের একটা স্টেশন, তার ভেতরে একটা মিউজিয়াম করা আছে। সেখানে ভারতীয় বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন বিমানের মডেল রাখা আছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন যুদ্ধে যে শৌর্য প্রদর্শন করেছে তার যে বিভিন্ন মেডেল, সেগুলো রাখা আছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী যে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র ব্যবহার করে সেগুলোরও অনেক মডেল ভেতরে রাখা আছে। টিকিট কাটতে হয়, আই কার্ড লাগে, ফটোগ্রাফি রেস্ট্রিকশন আছে, এইখান দিয়ে ভেতরে যেতে হবে। এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। এর ভেতরটা আপনি ছবি করতে পারবেন, কিন্তু এর বাইরে কোনো জায়গায় ছবি কিন্তু অ্যালাউ নেই। আই কার্ড দেখিয়ে এরকম আমাদের একটা ভিজিটার্স কার্ড দেওয়া হলো, সেটা গলায় ঝুলিয়ে নিতে হবে। এরপরে এখানে কিন্তু টিকিট কাটতে হবে। এন্ট্রি ফি, টিকিট কাউন্টার, এইদিকে টিকিট কাউন্টার, এবং পারিজাতদা এখানে চলে গেছে টিকিট কাটার জন্য। একদম আমরা যখন গেটে ঢুকছি, যেখানে টিকিট কাটছেন তার পাশেই কিন্তু 30mm GSH গান রাখা রয়েছে। তার সমস্ত কিছু স্পেসিফিকেশান এখানে রয়েছে, যেগুলো আমি কিছু অত ভালো বুঝলাম না,
কিন্তু বন্দুকখানা বেশ জবরদস্ত। এদিকে এন্ট্রি। আমাদের পরের গন্তব্য চেরাপুঞ্জির দিকে তো আমরা যাচ্ছি। পরের গন্তব্য হচ্ছে মাকড়াক্ষ ভিলেজ ভিউ পয়েন্ট। মানে ওখানে পুরো ভ্যালিটাকে দেখতে পাবেন। একটা ভি শেপের মতো হয়েছে, অসাধারণ সুন্দর ন্যাচারাল বিউটি। এবং আজকে নীল নীল আকাশ আছে, তো তার সাথে সাথে মেঘ আছে। আশা করছি দুর্দান্ত একটা দৃশ্য আপনাদের দেখাতে পারবো। এই যে জায়গাটা, এটা হচ্ছে মাকড়াক গ্রাম বলা নয়, একটা মফস্বল শহর বলা যেতে পারে। এই যে দেখুন এখানে বোর্ড আছে, এইদিকে বাঞ্জি জাম্পিং হয়। যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে ইন্টারেস্টেড তারা কিন্তু এখান দিয়ে যেতে পারেন। বেশি নয়, 1.8 কিলোমিটার বোর্ডে লেখা রয়েছে। পৌঁছে গেছি মাওকেডাক ডিম্পেম ভ্যালি ভিউ পয়েন্ট। একটা ব্রিজ করা আছে, ব্রিজের উপর থেকে এই যে ভ্যালিটা দুপাশে অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন আমরা আর মুখে বলছি কেন, ওখানে যাই, গিয়ে দেখি, নিজের চোখে দেখি। পাবলিক টয়লেট এখানে কিন্তু আছে। টয়লেট 10 টাকা, ইউরিনাল 5 টাকা। এটা হচ্ছে পাবলিক টয়লেট, পে অ্যান্ড ইউজ টয়লেট। চেরাপুঞ্জি এখান থেকে আর 21 কিলোমিটার। আমরা চেরাপুঞ্জি বলি, কিন্তু স্থানীয়দের কাছে এই নাম হচ্ছে শহরা। আর যাওয়ার পথে এই হচ্ছে দুয়ান সিং সিএম ব্রিজ, মাওকেডক। এই যে মাওকেডক গ্রাম, সেই গ্রামের এই নদীর উপরে তৈরি হয়েছে দুয়ান সিং সিএম ব্রিজ। আর এই দুপাশে যে ভ্যালি, সেই ভ্যালির যে ভিউটা দেখা যায় সেটা হচ্ছে মাওকেডক ডিম্পেম ভ্যালি ভিউ পয়েন্ট। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ে এই ভিউ পয়েন্ট। দুপাশের পাহাড়ের ঢালটা এসে একসাথে মিশে গেছে নিচে, তৈরি হয়েছে ভি শেপ একটা লাশ গ্রিন সবুজ কার্পেটে মোড়া ভ্যালি। এই ব্রিজের শেষ মাথায় এখান থেকে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে ওখানেও একটা ভিউ পয়েন্ট করা আছে, ওখান থেকেও ভ্যালিটা আপনি দেখতে পারেন। কিন্তু এই ব্রিজের উপর থেকে দেখলে আমার মনে হয়েছে ভিউটা আরও ভালো পাওয়া যাবে। এই প্রতিটা ভিউ পয়েন্টকে ঘিরেই স্থানীয়রা কিন্তু অনেক দোকান দিয়েছে। এই যে ব্রিজের এখানে হচ্ছে সবচেয়ে বেশি দোকানগুলো, হস্তশিল্পের অনেক দোকান আছে। আর ব্রিজের এ পাশটায় মেনলি যেটা হচ্ছে ভুট্টার দোকান। যাচ্ছি এখন আমরা চেরাপুঞ্জি মানে শহরার দিকে।
এসে গেছি, পৌঁছে গেছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু হিমালয় পাহাড়ের উপর দিয়েই যাচ্ছি, কিন্তু হিমালয় পাহাড়ের একেবারে উপরে রয়েছে। আমাদের গাড়ি যে যাবে এই 8-10 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তাটাই কিন্তু পাহাড়ের একেবারে উপরে উপরে। আজকে নীল আকাশ আছে, দুপাশের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে সবুজ কার্পেটে মোড়া পাহাড়গুলো। কিছু জায়গায় রোদ পড়েছে, কিছু জায়গায় মেঘের ছায়া, সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে এক নকশা কাটা সবুজ কার্পেট। নিচেটা যেন স্বর্গ, ওই স্বর্গের একটা লেক আছে, আমরা যাবো ওইখানটাতেই, আমরা যাবো। ওই যে হলুদ হলুদ ছাদওয়ালা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। ওটাই হচ্ছে গার্ডেন অফ কেভস। এটা হচ্ছে জয়ন্তিয়া হিলসের উপর প্রায় 2.5 হেক্টর জায়গার উপরে এই গার্ডেন অফ কেভস বানানো হয়েছে। অনেকগুলো কেভস আছে, ঝর্ণা আছে, অনেক কিছু আছে, সে তো আমরা গিয়ে দেখবো। কিন্তু এখান থেকে, এই দূর থেকে ওই জায়গাটাকে পাখির চোখে কী অসাধারণ সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি গার্ডেন অফ কেভস। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আমরা একটু আগে খেয়ে নেবো। 2:45-3 বাজছে, আমরা একটু খেয়ে নিই, খাওয়া হয়নি, হালকা একটু খেয়ে আমরা যাব কেভ, গার্ডেন অফ কেভ। 12টা কেভস, তার সাথে ঝর্ণা, তার সাথে ব্যাম্বু পোল, ভালো লাগবে জায়গাটা। এই সামনে এই যে একটুখানি মেঘের মতো রয়েছে, এই মেঘটার ওপাশে যে জায়গাগুলো নিচে জল যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল। আমরা 4 জন ছিলাম, 7 জন হয়ে গেলাম। প্রতিজন অ্যাডাল্টের এখানে এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা করে, আর ক্যামেরা, আমাদের 3টে ক্যামেরা, তাদের এন্ট্রি ফিসও হচ্ছে 100 টাকা করে। মানে 4 আর 3 7 জন, 7 জনের 700 টাকা। গাড়িটা যে পার্কিং হবে তার জন্য 20 টাকা। সকালে 8:30টায় খোলে, বিকেলে 6টা পর্যন্ত খোলা থাকে গরমকালে, আর শীতকালে ওই খোলে 8:30টাতেই, কিন্তু বন্ধ হয় 5টার সময়। খাবার আমাদের এসে গেছে, মানে ভেজ থালি, যেটা আমাদের ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি। তবে থালি বলতে এখানেই ভাত আছে, এখানেই ডাল আছে, এখানেই কিছু একটা আলুর কিছু একটা আছে, এই সব মিলিয়ে একসাথে ঘেটে ঘুটে দিয়েছে আর কি। ঠিক আছে, খেয়ে দিই। এই যে আলুর যে তরকারিটা, সেটা কিন্তু খুব ভালো লাগছে খেতে, সত্যি ভালো হয়েছে। ডালটা পুরো জলের মতো, চালগুলো একটু গোল গোল মোটা মোটা চাল, একটা অসাধারণ দিয়েছে, আর একটু স্যালাডের মতো দিয়েছে আর কি। শসা আছে এখানে। এরপরে বাড়তি আপনি আলু ভাজা নিতে পারেন, কিন্তু তার জন্য আপনার এক্সট্রা চার্জও দিতে হবে। এটা জলের বোতল, বাঁশের তৈরি। আমরা এগুলো ভেতরে পাওয়া যাচ্ছে, ভেতরে কিনবো আমরা। এরা কিন্তু খায় খুব অল্প করে। দেখুন এইটুকুনি একটা প্লেটের মধ্যে, জাস্ট এইটুকুনি একটা প্লেটের, কোয়ার্টার প্লেটের মধ্যে ভাত, ডাল, তরকারি, ডিম সেদ্ধ সব কিছু দিয়ে দিচ্ছে। এই যে ভেজ থালিটা খেলাম, সেটা হচ্ছে 60 টাকা। আর এটা বলো তুমি, এই যে আর এই পলাশ স্টিকি রাইস খাওয়ার জন্য, মানে ট্রেনে ওঠা থেকে বলছে যে স্টিকি রাইস কখন খাবো, কেমন লাগে? প্র্যাকটিক্যালি যেখানে যাই সেখানকার খাবারটা সেখানকার মতো করে না খেলে না ঠিক হয় না, মানে ব্যাপারটা বুঝতে পারা যায় না সেখানকার মানুষগুলো কীভাবে থাকে, কি খায় অ্যাটলিস্ট। তো এখানে এসে যেটা খেলাম সেটা অনেকটা স্টিকি রাইসের মতনই, জমাট বেঁধে আছে ভাতগুলো, তো বেশ ভালো লাগলো কিন্তু। আর আলুটা একদম আমাদের যেরকম রুটির সাথে যে আলু চিচকি করে, হুবহু সেরকম একদম, মানে আরেকবার চেয়ে খেলাম আমরা, বেশ ভালো লাগলো। এই গার্ডেন অফ কেভসের ভেতরে কি আছে তার একটা আইডিয়া এখানে দেওয়া রয়েছে। এখানে নিচে নামতে হলে কিন্তু সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু সিঁড়িগুলো পাথরের সিঁড়ি, কিন্তু 3 ইঞ্চি সিঁড়ি। এখনও পর্যন্ত যেটুকুনি আমি নেমেছি, সিঁড়ি কিন্তু 3 ইঞ্চির সিঁড়ি। এগারোটা স্পট আছে, 11 স্পট আছে। এটা হচ্ছে 1 নম্বর স্পট, এটা হচ্ছে তালং সিয়াম, এটা হচ্ছে কিংস কেভ অর কিংস বেড। এই দেখুন এই যে গুহাটা রয়েছে, এই নিচে যেন পাথরের বিছানা করা আছে। রাজামশাই যেখানে শুতেন সেটা হচ্ছে রাজার বিছানা।
সেই বিছানাটা দেখুন, এখান থেকে এত বড় পাথরের বিছানা, আর এখানে তার রাজামশাইয়ের বালিশ। ট্রাইবাল যে কিং, এখানে স্থানীয় উপজাতিদের যিনি রাজামশাই ছিলেন, সেই রাজামশাই এখানে শুতেন। সেই জন্য এই জায়গার প্রথম স্পট, গার্ডেন অফ কেভসের ফার্স্ট স্পট, যেটা পালাং সেম, যেটা ইংরাজি করলে দাঁড়ায় কিংস কেভ। ঠিক তারপরেই হচ্ছে 2 নম্বর স্পট, আমরা এসে গেছি খাসাদ সাম সিয়াম। চলুন দেখি, এখানে একটা ঝর্ণা আছে মনে হচ্ছে, খিসাদ সুম সিয়াম। খিসাদ মানে হচ্ছে ওয়াটারফল, সুম মানে হচ্ছে বাত, আর সিয়াম মানে হচ্ছে কিং। মানে এই ওয়াটারফলে রাজা চান করতেন। তাহলে সামনে একটা ওয়াটারফল আমরা নিশ্চয়ই পাবো, কিন্তু আমরা তো তার আগেই যা গুহা দিয়ে জল পড়ছে, আমরা তো তার আগে এমনিই চান করে যাচ্ছি। অল্প কিছু সিঁড়ির ধাপ আছে। আমাদের গাইড আমাদের সাথে সাথে চলেছেন। প্রবল আওয়াজ পাচ্ছি ঝর্ণার। বাহ, এটা একটু শাওয়ারের মতো জল পড়ছে। শাওয়ার খুলে দিলে যেরকম ঝমঝম করে জল পড়ে, এই হচ্ছে রাজার চানের জায়গা। ভারী সুন্দর। এবারে পেরোতে হবে ছোট্ট একটা ব্রিজ, পাথরের তৈরি ব্রিজ। এই যে এখান থেকে জলগুলো এসে নিচে পড়ছে। আমি প্রথমে ভেবেছিলাম এই ব্যাগ নিয়ে কি যেতে পারবো, ব্যাগ কি সরু গুহা, আটকে যাবে, হামাগুড়ি দিতে হবে। আমরা না না, এসব কোনো ব্যাপারই না, সুন্দর পাথর পাথর রাস্তা করা আছে। তো এখন পর্যন্ত 2টো পয়েন্ট আমরা দেখলাম, মোট 11টা এরকম পয়েন্ট আছে। ছকছকে তকতকে রাস্তা। এই দেখুন সামনে শুভেন্দুদা, পলাশ আর পারিজাতদা তো আগে আগে চলে গেছে, এরকম রাস্তা। এখানে যে সিঁড়িগুলো, সেগুলো 3 ইঞ্চির সিঁড়ি, মানে এখনও পর্যন্ত মানে প্রচুর উঁচু সিঁড়ি সেরকম কিন্তু নয়। সত্যি খুব ভালোভাবে বানানো হয়েছে। এদিকে হচ্ছে 3 নম্বর স্পট। এখান থেকে পুরোটা গোল করে ঘুরে ওই দিক দিয়ে হচ্ছে লাস্ট স্পট। এই যে পথ হারাবার ভয় কিন্তু এখানে নেই। মানে এখানে এইগুলো হচ্ছে গাইডস হাট। এখানে গাইডরা আছেন, গাইডরা বলে দিচ্ছেন এরপরে যেতে হবে কোন দিকে। 3 নম্বর স্পট এপাশে। এই যে 3 নম্বর স্পট, তার নাম হচ্ছে শিয়াম। উচ্চারণগুলো কিন্তু খুবই কঠিন। এই শিয়াম মানে হচ্ছে যুদ্ধ করার সময় যোদ্ধারা যে ঢাল ব্যবহার করেন, তাকে বলে শিয়াম, খাসি ভাষায় বলে শিয়াম। তো এই যে দুটো পাথর, এই পাথর দুটো শেপ, গঠন ঠিক যেন যুদ্ধের সময় ব্যবহার করা খাসি যোদ্ধাদের ঢাল। তাই এই স্পটটার নাম হচ্ছে শিয়াম। এই যে 3 নম্বর স্পট দেখলাম, তার পাশে এটা হচ্ছে 4 নম্বর স্পট। কঠিন নাম, আমি উচ্চারণ করার চেষ্টা করছি, কাক্রেম বা দাং থাই মাই। এটা কিন্তু আবার নিচে গুহার ভেতরে ঢুকছি মনে হচ্ছে, জল তো পড়েই যাচ্ছে উপরে। আর এই যে কাক্রেম বা দাং থাই মাই, তার মানেটা এখানে লেখা রয়েছে। এর ভেতরে আমাদের যেতে হবে, ভেতরে আলোর ব্যবস্থা করা আছে। ওরে বাবা, কিছু কিছু জায়গা তো বড্ড সরু। এখানটায় হামাগুড়ি দিতে হবে। এইখানটা হামাগুড়ি দিয়ে পেরোলাম, পিঠের ব্যাগটা ঠেকেই যাচ্ছিল আর একটু হলে। পথ হারাবার কোনো ভয় নেই, এখানে কিন্তু গাইড রয়েছে। 78 মিটার লম্বা পথ আমাদের এই গুহার ভেতর দিয়ে যেতে হবে। রাস্তাটা কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে, দেখুন পুরো বাঁধানো রাস্তা, কোথাও পাথর কোথাও ইট, কিন্তু উপর থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। এগুলো মূলত তো চুনাপাথর দিয়ে তৈরি, চুনাপাথর আর বেলে পাথর তার সংমিশ্রণ। 2019-এর আগে এই কেভটার সন্ধান কেউ জানতো না। সাবধানে আসবেন, এখানে মাথা ঠুকে যেতে পারে, সামনেটা খুব সরু। গুহার প্রায় শেষ মাথায় আমরা এসে গেছি। এইখানটায় মাথা নিচু করে আসবেন। এবার বেশ কয়েক ধাপ সিঁড়ি, সরু সিঁড়ি, কিন্তু ধাপগুলো যে খুব একটা খাড়াই সেটা নয়,
জাস্ট 6 ইঞ্চির ধাপ আছে। 78 মিটার মাটির নিচে গুহার ভেতর দিয়ে ঘুরে এলাম, আর দারুণ একটা অভিজ্ঞতা হলো। অবশ্যই আসতে হবে, এটা কোনো রকমে মিস করা যাবে না। স্পট নাম্বার 5, ওই যে গাছের শিকড়, ওই শিকড় বেয়ে বেয়ে জলটা পড়ছে, নাম হয়ে গেছে রুট ওয়াটারফলস। এটাকে কিন্তু পরিক্রমাও করতে পারবে, মানে এখান থেকে রাস্তা করা আছে। জায়গাটা ছিল প্রকৃতির জায়গা, একটুখানি সাজিয়ে গুছিয়ে কি সুন্দর একটা পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে, ভীষণ ভালো লাগছে। এতটা ইনোভেটিভ ছিল, প্রকৃতির মাঝে এই জায়গাগুলো ছিল, সেটাকে সাজিয়ে গুছিয়ে কিছু বিশেষ কিছু করেনি। মানে পাথরগুলোকে একটু সমান করে দিয়েছে, কয়েকটা সিঁড়ির ধাপ করে দিয়েছে। জায়গাটা যে এত সুন্দর একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, হ্যাটস অফ টু মেঘালয় ট্যুরিজম। এই রুট ওয়াটারফলের জলে হাত ধুয়ে নিল। খাসাদ উমলুয়াই স্পট নাম্বার 6, মনে হচ্ছে একটা ঝর্ণা হবে, দেখা যাক। অবশ্য এখানে এত ঝর্ণা দেখছি, সাংঘাতিক কিছু না হলে সে কিন্তু আর মন কেড়ে নিতে পারছে না। ওই উপর থেকে জলটা নিচে, ওই নিচে পড়ছে, আর এখানেও ওই জলের পেছন দিয়ে যাওয়ার রাস্তা। ঝরঝর করে জলটা পড়ছে, উপর থেকে জলটা পড়ছে, দারুণ লাগছে। এই ওয়াটারফলসটারও পেছন দিকে যাওয়া যায়, এখান থেকে অবশ্য জল ছোঁয়ার সাহস হচ্ছে না। আমার সামনে দিয়ে পর্দার মতো জলটা পড়ছে, ওই যে উপর থেকে জলটা পড়ছে, এটা হচ্ছে এই এরিয়ার সব থেকে উঁচু ওয়াটারফলস, উমলোয়াই ওয়াটারফলস। এরপরে এদিকে যাওয়া যায় না, এখানে কিন্তু রাস্তা আটকানো আছে, যেতে হবে ওর পাশ দিয়ে। চলুন আমরা ওপাশ দিয়ে। এরপরে এইদিকে যাওয়ার রাস্তা। এই যে জলটা পড়ছে, জলটা পড়ে জলটা এরকম ছিটকে আসছে, পুরো ভিজিয়ে দিচ্ছে। এই যে চোখে মুখে যা জল দেখছেন না, পুরোটা ভিজে যাচ্ছে। চলুন দেখি এই ওয়াটারফলসে কতটা কাছ পর্যন্ত আমরা যেতে পারি। এখানে রাস্তা করা আছে, না আর এগোনো যাচ্ছে না, পুরো চান করে যাচ্ছি, এত জল ছিটকে আসছে। ক্যামেরার লেন্স আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে এবং আমার চশমাও ঝাপসা হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার ভেতরে। এরপরে মাইকের ভেতরে হয়তো জল ঢুকে যাবে, গোপ্রো ক্যামেরা, তার ভেতরে তো আর জল ঢুকবে না। একটু এগিয়ে যাই। উমলোয়াই ফলসের জল যে পড়ছে, সেই জল পড়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। জল যে খুব বেশি তা নয়, যেন একটা ছোট্ট ঝর্ণার মতো এই জল এখানে বয়ে যাচ্ছে। কি মিষ্টি আওয়াজ জলের, জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি জলের মধ্যে নেমেছি, জল কিন্তু ভীষণ ঠান্ডা। মানে আমি এই আজকে আগস্ট মাসের 23 তারিখ, জল পুরো কনকন কনকন করছে। মানে শীতকালে এর যে কতটা ঠান্ডা হবে ভগবান জানে, ভীষণ ঠান্ডা জল। মানে এই যে হেঁটে যাচ্ছি এই জঙ্গলের ভেতর দিয়ে, ভীষণ ভালো লাগছে। কি বলাস, কেমন লাগছে বলো? এখন পর্যন্ত যতগুলো স্পট আমরা দেখেছি, তার মধ্যে এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট। আর এই জায়গাটার এখন পর্যন্ত 5টা দেখেছি, তার মধ্যে 4 নম্বরটা সেরা না? এইটা উমলাই ওয়াটারফলসটা সেরা। আর ওই কেভটা দুর্দান্ত। কেভটার ভেতরে ঢুকেছি তো, ভেতরে অন্ধকার আর লাইট জ্বলছে, অসাধারণ লাগলো। কখনো মাথা নিচু করে, গাইড আছে, গাইড সব জায়গায়, আপনি পথ হারাবেন না। এবং গাইড প্রতিটা জায়গাতে গাইড আছে, আলো দেওয়া আছে, ইটের বা পাথরের রাস্তা করা আছে। মানে প্রকৃতিকে এরকম সাজিয়ে গুছিয়ে একটা টুরিস্ট স্পট বানানোর যে এক্সাম্পল, মানে এটাকে অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এটা আমি রেকমেন্ড করছি। জানি না সরকার বাহাদুররা এগুলো কি শুনবেন, জানি না। কর্তা ব্যক্তিরা তারা তো অনেক বেশি বোঝেন, তারা হয়তো অন্যভাবে বিচার করবেন, কিন্তু সাধারণ একটা প্রকৃতিকে এরকমভাবে একটা সুন্দর টুরিস্ট স্পটে কনভার্ট করা, হ্যাটস অফ টু মেঘালয় ট্যুরিজম। দেখুন, এই মুহূর্তে আমি কিছুই ঠেকেনি, কিন্তু আপনাদের দেখার জন্য বলছি,
আপনি চতুর্দিকে তাকাবেন, দেখুন প্রকৃতি দিয়ে জিনিসপত্র তৈরি করা আছে। আপনি দেখুন কোনো প্লাস্টিকের কোনো ব্যাপার নেই। এখানে দেখুন পাথরের একটা চেয়ার করা আছে, এই যে বসার জন্য যে জায়গাটা সেটাও কিন্তু পাথরের। পাথরের। এখানে দেখুন বাঁশ দিয়ে চেয়ার করা আছে, বেঞ্চ করা আছে, বাঁশের বেঞ্চ। মানে এখানে কোনো রকমের প্লাস্টিক বা অন্য কোনো রকমের মেটালিক, এই যে দেখুন ডাস্টবিন, সেটা বাঁশের। মানে প্রকৃতিকে এত সুন্দরভাবে কাজে লাগিয়ে প্রকৃতির মধ্যে বেঁচে থাকাটা হ্যাঁ। মেঘালয় যেন নতুন করে শেখাচ্ছে আমাদের। সত্যি মানে এত সুন্দর। আমি এর আগের বার চেরাপুঞ্জি এসেছি, আমি 2013-তে এসেছি, এবং আমার যে আইকনটা যেটা আপনারা দেখেন সেই 2013-তেই ক্লিক করে। অনেকে বলেন যে এখন তো বুড়ো হয়ে গেছেন, এই ছবিটা পাল্টান। ছবিটা আমি পাল্টাতে পারি না, ওটা আমার লোগোর মতো হয়ে গেছে। তখন কিন্তু আমি এই ব্যাপারটা দেখিনি, তখন হয়তো ছিল, জানতাম না। এবার কিন্তু নতুন করে মেঘালয়কে আবিষ্কার করলাম। নতুন রকমের। আপনি এই ব্রিজটা দেখুন, ব্রিজটা জাস্ট লুক অ্যাট দিস। এই যে ব্রিজ, আপনি দেখুন ব্রিজটা পুরো বাঁশ দিয়ে বেত দিয়ে বানানো হয়। বেতের একটা ব্রিজ, নিচে কাঠ, এটা বেতের রেলিং। খসইদ আরজদ, এই খসইদ মানে হচ্ছে ওয়াটারফল, আর এই ওয়াটারফলটার নাম হচ্ছে আরজদ। মানে আমরা যেমন বাহুবলী ওয়াটারফল, সেই বাহুবলী এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আরজদ, ওয়াটারফলস ইকুইভ্যালেন্ট হচ্ছে খসইদ। এই দিক দিয়ে নেমে যেতে হবে। আমার ক্যামেরার ব্যাটারি শেষ, মাইকের ব্যাটারি সেটাও শেষ হয়ে আসছে, এবং সবচেয়ে বড় কথা মেঘগুলো নিচে নেমে এসেছে। আমাদের ছাতাগুলো সব তো গাড়িতে রেখে দিয়ে এসেছি। ছাতাগুলো কিনেছি বটে, কিন্তু এই মুহূর্তে ছাতা আমাদের কাছে নেই, তাই একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। এখানে কিন্তু সাবধানে, সিঁড়িগুলো উঁচু উঁচু আর স্লিপারি, ভিজে আছে তো, সবসময় ভিজে থাকে। আর আমি জলে নেমেছিলাম, আমার চটিটাও ভিজে। খুব সাবধানে এইখান দিয়ে নিচে নামতে হবে। চলুন চলুন চলুন, এই ওয়াটারফলসের পেছনের দিকে যাই। এই সামনে জলের পর্দা, জলের পুরো পর্দা, জলের পর্দার পেছনে আমি দাঁড়িয়ে আছি। জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না। পুরো জল যেন পর্দার মতো এসে পড়ছে, জল পেছন থেকে ওয়াটারফলসটাকে আমরা দেখছি। ওই দিক থেকে 6 নম্বর মানে যে ওয়াটারফলসটা দেখে এলাম, তারপরে এখানে হচ্ছে 7 নম্বর আরেকটা ওয়াটারফলস দেখে এদিকে যাব 8 নম্বর পরের স্পট, জানি না কি আছে। উম্মাও খাল্লাং, এটা হচ্ছে 8 নম্বর স্পট। 8 নম্বর স্পটের ব্যাখ্যাটা আমি একটু দিই। এখানে পাথরের মধ্যে একটা সুন্দর শেপ তৈরি হয়েছে, দেখুন। এটাই হচ্ছে 8 নম্বর স্পট। মাতৃ জঠরে শিশু যেভাবে থাকে, এটা হচ্ছে শিশুর মাথা, এটা শিশুর বডি, এটা হচ্ছে পায়ের দিকটা, এটা হচ্ছে হাত, ঠিক সেই শেপটা ফুটে উঠেছে। এটা হচ্ছে 8 নম্বর স্পট, বেবি ইন দ্য মাদার্স উম্ব। এটাই হচ্ছে বেবি ইন দ্য মাদার্স উম্ব। এদিকে এরপরে হচ্ছে 9 নম্বর স্পট। মিন্স ওয়াটার, দাওয়াই, দাওয়াই মানে মেডিসিন। এই জলে মেডিসিন আছে। টেল মি অ্যাবাউট ইউর ড্রেস। This is your traditional Yeah, dress. it's a traditional dress. It's a Khasi dress, and we call this dress Jansam. It's a Jansam. What is the spelling? Jaimsem. Jansam. All the women we wear this dress. Like if we are both married or unmarried, we can wear that. And we are like in Meghalaya, they have 3 communities. So we are Khasis, we are 2-piece. And Jaintia, they were 1 piece, and the Garod, they just wrap round. I don't remember it. West. Yeah. But it has a different name. Yeah, it's a different. Your hat, it is also traditional. No. No. I just wear because to protect the sun. Protect the Yeah. You look beautiful. Thank you. Your good name? Red Rani. Red Rani. Red Prani. And you work here in Yeah, this? yes. I work here as a guide.
So we just, but here we have no need to go like along with you. Like we just point in every spot. There's somebody, yeah, like to explain that. থ্যাংক ইউ, থ্যাংক Welcome, welcome, sir. কুবলাই। Kublai Shibon, Kublai Shibon. এরপরে যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে বাঁশের ব্রিজ, কিন্তু তার আগে আরেকটা জায়গা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। চেরাপুঞ্জি থেকে দেখা যায় পুরোপুরি বাংলাদেশ বর্ডার। ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিলেট এরিয়া, বাংলাদেশের সিলেট অঞ্চল। আমার নিকনের ক্যামেরায় জুম করে দেখাই, নিকনের Z30 ক্যামেরাটা বার করি। এই বর্ষার চেরাপুঞ্জিতে রয়েছে। চেরাপুঞ্জি, মৌসিনরাম এগুলো তো পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত প্রবণ জায়গা, এটা তো আপনারা জানেন, ছোটোবেলা থেকে আমরাও ভূগোল বইয়ে পড়েছি। কিন্তু এই যে জল, এই এত জল যায় কোথায়? আর কোথাও না, এই সামনে দিয়ে নেমে এই যে সামনের যে সমভূমি দেখতে পাচ্ছেন, যেটা এখন জলাভূমি, সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা। সেখান দিয়ে এই জলগুলো পাস হয়, তারপরে ওই জায়গাগুলো এই বর্ষার সময় জলমগ্ন। আরও একটা ব্যাপার খেয়াল করবেন, আমরা এখানে যে চেরাপুঞ্জির উপর আছি এটা কিন্তু হিমালয়। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, হিমালয় আমরা উত্তরাখণ্ডের পাহাড়ে দেখেছি, মানে ওদিকে কাশ্মীর থেকে শুরু করে এদিকে এই উত্তর পূর্ব ভারত পর্যন্ত হিমালয় প্রসারিত হয়ে হয়েছে। কিন্তু এখানে যত পূর্ব দিকে এগিয়েছে হিমালয়ের উচ্চতা কিন্তু আস্তে আস্তে কমেছে, এবং এইখানে কমতে কমতে এই দেখুন এই সামনে একেবারে সমতল ভূমিতে পৌঁছে গেছে। মানে এখান থেকে হিমালয় শুরু হচ্ছে এবং সামনে সমতল ভূমি, এবং ওই দিক থেকে যখন মৌসুমি বায়ু আসে, মৌসুমি বায়ু এসে প্রথম ধাক্কা খায় এই পাহাড়গুলোতে, এই চেরাপুঞ্জি এই পাহাড়গুলো খুব একটা উঁচু নয়, কিন্তু প্রথম ধাক্কাটা খায় এই পাহাড়ে, এবং এখানে এটা হচ্ছে বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ। এখন ওই দেখুন সামনেটা পুরোটা জলে ভর্তি হয়ে আছে, এবং আমার নিকনের যে Z30 ক্যামেরা তার একটু কামাল দেখুন, সেই ক্যামেরায় সামনে সিলেট জেলা কতটা জলমগ্ন হয়ে আছে, কিছু কিছু বাড়িও দেখা যাচ্ছে, সেটা আপনাদের একটু দেখাই। আপনাদের কাছে এর পরবর্তী দৃশ্য হতে চলেছে আমি এখান থেকে সঞ্জিত দাকে বাংলাদেশে পাচার করে দেবো। হ্যাঁ, জাস্ট দেখতে থাকুন। গরু পাচার দেখেছেন, কিভাবে গরু পাচার আমি- শুনেছেন, এবার মানুষ পাচার। আমি সঞ্জিত দাকে পাচার করে দিই। এই গিলি 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 ভ্যানিশ করে দিলাম, পাঠিয়ে দিলাম বাংলাদেশে। কেমন ম্যাজিক? এই হচ্ছে ব্যাম্বু ব্রিজ। এই ব্যাম্বু ব্রিজ হচ্ছে 9 নম্বর স্পট বা 10 নম্বরের একটা স্পট। বেশ অনেকটা, আমি ওই জন্য একটুখানি, এই বাঁশের ব্রিজ বেশ বড়, এবং মাঝে মাঝে ধাপ হয়ে গেছে, নিচে নেমে গেছে। ভালো বানিয়েছে, কিন্তু দারুণ বানিয়েছে, আমার খুব ভালো লাগছে। দারুণ ভালো মেনটেন্যান্স, পয়সা নিচ্ছে কিন্তু পুষিয়ে দিচ্ছে। এখানে আবার বসার জন্য চেয়ার। আমরা পৌঁছে গেছি স্পট নাম্বার দাওয়াই। মিন্স ওয়াটার, দাওয়াই মিন্স মেডিসিন। ইয়াস, হ্যাঁ, এই যে ব্যাম্বু ব্রিজ দিয়ে পেরিয়ে এলাম, পয়েন্ট নাম্বার 9, আর এই যে হচ্ছে দাওয়াই, এটা হচ্ছে স্পট নাম্বার 10। এই জলটার মেডিসিনাল ভ্যালু আছে, এই জলটা অনেকে খায়, এবং এই জলটাকে আপনি নিয়ে যাবেন, তার জন্য কিন্তু ওয়াটার বটল পাওয়া যায়। আর সেই ওয়াটার বটল এখানে কিসের তৈরি? প্লাস্টিকের? একদমই না। এই দেখুন, এই হচ্ছে বাঁশের তৈরি ওয়াটার বটল, বাঁশের গ্লাস, সেটা তো আপনারা দেখলেন। আর এগুলো হচ্ছে বাঁশের তৈরি ওয়াটার বটল। একটু দেখাইয়ে, এটা হচ্ছে ঢাকনা। এই দেখুন, এটা হচ্ছে এরকম ঢাকনা, টাইট করে রেখে দেবেন। হোয়াট ইজ দ্য প্রাইস? 100 টাকা করে। 100 টাকা। ভালো, আইডিয়া ইজ ভেরি গুড। ইকো ফ্রেন্ডলি। ইয়েস। মাও মানে তো রক, এখন আপনারা জেনেই গেছেন। আর ধন্যবাদ মানে হচ্ছে হার্ট শেপ রক এপাশে। এটাই লাস্ট পয়েন্ট, এই সামনে।
কেটে কেটে এরকম হৃদয় করেছে। এখান থেকে নিচে তো হার্ট জল উঠছে। হ্যাঁ উঠছে। আমাদের 11 নম্বর স্পট হার্ট শেপড রক, সেটা আমরা দেখলাম। ফিরে যাই এখন এই গার্ডেন অফ কেভস। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। মাওডংগং পার্ক, তার পার্কিং জোনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির কাছে আমরা ফিরে চলে এসেছি। কিন্তু এই ভরা বর্ষায় নীল আকাশ, কলকাতায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এর ব্যাখ্যা? অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে একটা গান ছিল, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো আমরা মনে হচ্ছে যেন কিছুটা হলেও অভাগা, চেরাপুঞ্জিতে এসে বৃষ্টি পাচ্ছি না। ভাবতে পারেন যেখানে কলকাতায় নাকি বিশাল বৃষ্টি আজকে, একটু আগেই খবর পেলাম কলকাতায় প্রচুর বৃষ্টি, কিন্তু এখানে বৃষ্টি নেই। কারণ ওই যে কলকাতার কবি বলেছিল না, চেরাপুঞ্জি থেকে একখানা মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে, ওটা গভীর সাহারা নয়, সব মেঘ কলকাতায় চলে গেছে। চেরাপুঞ্জির আকাশ, বর্ষার আকাশ একেবারে ঝকঝকে, শুধু পশ্চিম আকাশে একটুখানি মেঘ, আর সেই মেঘের আড়ালে সূর্যমামা। চেরাপুঞ্জির গার্ডেন অফ কেভস সেটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আর এই জায়গাটায়, এই ভিউ পয়েন্টের এই দৃশ্যটা দেখে আবার একবার গাড়ি থেকে নেমেছি। এখানে বিভিন্ন ভিউ পয়েন্ট করা আছে। আগেরবার যখন এসেছিলাম সেই প্রতিটা ভিউ পয়েন্ট থেকে একই রকম ভিউ ছিল, শুধু মেঘ মেঘ আর মেঘ। এবারে কেন জানি না এই বর্ষার মধ্যেও চেরাপুঞ্জির প্রতিটা ভিউ পয়েন্ট থেকে সামনের ভিউগুলো, যে জন্য ভিউ পয়েন্টটা বানানো হয়েছে, ঠিক সেই ভিউটাই পাচ্ছি। অপূর্ব। ওই তো যাই হোক, সকালবেলা দেখি খালি পেটে, তবে একটু বেশি আছে, একটু বেশি, তবে ওটা এমন কিছু নয়, ওটা নিয়ে টেনশন কিছু। এই হচ্ছে আমাদের হোটেল, লা মিসা ইন। সন্ধে 6:27 আমরা এসে পৌঁছালাম চেরাপুঞ্জির লা মিসা ইন এই হোটেলে। রিসেপশনে পলাশ তো এন্ট্রি করলো, তারপরে আমরা দোতলায় এলাম। দুটো মেয়ে দেখলাম পুরো এই হোটেলটা চালাচ্ছে। আর তো স্টাফ চোখে পড়লো না, লাগেজটা আমরাই বয়ে বয়ে নিয়ে এলাম। রুম দোতলায় 1 আর 2 পাশাপাশি রুম আমাদের। রুমগুলো কিন্তু বড়, বেশ বড়। খাটটা যেটা রড আয়রনের খাট, দুজন ভালোভাবে থাকতে পারবে, মানে একটা বাচ্চা নিয়েও হয়ে যাবে। কম্বল দেওয়া আছে, বসার জন্য 2টো চেয়ার, টি টেবিল, জলের জাগ, পাশে একটা বেডসাইড টেবিল, লাগেজ রাখার জন্য একটা কাবার্ড, আর এ পাশটায় বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বেশ বড় এবং বেশ চকচকে ঝকঝকে, মানে রুমের থেকে বাথরুমটা বেশি চকচকে মনে হচ্ছে। তবে মোটের উপরে এই হোটেলটা যেটা, এটা লাক্সারি হোটেল সেটা বলা যাবে না, কারণ রুমের যে দরজাটা সেটা হচ্ছে লোহার দরজা। এরকম দরজা মানে যেটা আমরা বাইরের গেটে দিই, এরকম লোহার দরজা এটা বেশ আমাকে অভিনব লেগেছে। এরকম ব্যাপার সাধারণত আমরা বাইরে যে সদর দরজা সেখানে দেখেছি, গ্যারেজের দরজায় দেখেছি, কিন্তু রুমের দরজা এরকম। যাই হোক, এই পুরো মেঘালয় সিরিজে বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে, এটাও আরেকটা অভিজ্ঞতা হলো। চটপট ফ্রেশ হয়ে নিই। কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবং বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে এই চেরাপুঞ্জির আর একটা নতুন জায়গায়।